শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না। তবে শুদ্ধর থমথমে মুখ দেখে কেউ কিচ্ছুই বললেন না, নীরবেই মেনে নিলেন। শারাফাত চৌধুরী নিজেই শাহজাদ চৌধুরীকে কল করে ঘটনাটা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখন কাজী নিয়ে অর্করা এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে, শুদ্ধ তার পাশে বসা। বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ালো। কাজীকে আদেশ করতেই উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল। এ কয়েকদিনে হাঁপিয়ে গেছে সে। সে এবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়, শুদ্ধ সহধর্মিণী পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দেবে না। মনে মনে কথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধ নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলায় ইয়াসির ফুঁসে উঠল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার বাস ছুঁড়ে মারল শুদ্ধর দিকে। সেটা গিয়ে নিখুঁতভাবে লাগলো শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগলো। অর্ক সায়নরা হুঙ্কার ছুঁড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল। কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে শীতলের চোখে চোখ রাখলো। সুস্পষ্ট সুরে 3বার কবুল বলল। তাকে কবুল বলতে ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দিবে। শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম, দিনের পর দিন পড়েছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে, সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম, ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার বাবা, ইউ আর লায়ার। আই জাস্ট হেট ইউ বাবা, আই জাস্ট হেট ইউ। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক। উপস্থিত সকলে একে অপরকে মুখ চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতবম্ব চোখে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। আপাতত বাঘহারা তিনি। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখে চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের তো কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতবম্ব চোখে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। আপাতত বাঘহারা তিনি। ওনাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির পুনরায় ডাকলো, পুনরায় নিজের রক্তকে জিতিয়ে দিলে? একবার কি আমাকে জেতাতে পারতে না? চৌধুরীদের রক্ত নই বলে কি এত অবহেলা? আমার মম বেঁচে থাকলে এ কাজ করতে পারতে। এ কথা শুনে শারাফাত চৌধুরী চোখ বন্ধ করে নিলেন। এ ডাকটা শোনার জন্য একটা সময় অনেক অপেক্ষা করতেন। কতবার ছেলেটাকে কাছে রেখেছেন বাবা ডাক শোনার জন্য, একটু আদর করার জন্য। কিন্তু এই ছেলে ওনাকে দেখতে পারত না, ওনার উপস্থিতিও সে সহ্য করতে পারত না। যদিও এর বিশেষ কারণ রয়েছে। ইলিয়ানা মানে ইয়াসিরের আপন মায়ের সঙ্গে একদা এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তখন তিনি সবে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। কাজের সূত্রে নানা দেশে যেতে সেবার ব্যবসায়ী কাজে সুইডেনে গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খানের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে। সে বিদেশি ছিল, মুসলিম এবং খান বংশের মেয়ে। তার মামা বাড়ি বাংলাদেশে হলেও আগ্রহ করেও বাংলাদেশে আসেনি কখনো। ইলিয়ানা পেশায় বিজনেস উইম্যান। তার স্মার্টনেস, কথার ভঙ্গি, চাল চলন, বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো। ইয়াসিরের মতো সেও ছিল নীল চোখের অধিকারী। এই চোখের মোহে তিনিও পড়েছিলেন। যদিও তখন তিনি টকবগে সুদর্শন এক যুবক। অ্যাটিটিউড ছিল শুদ্ধর মতো নজরে পড়ার মতো। তবে তিনি শুদ্ধর মতো এত রুড কখনো ছিলেন না, জেদি ছিলেন না। রাগের দিক থেকেও শুদ্ধ এগিয়ে। তো ইলিয়ানার সঙ্গে এক এক প্রজেক্ট নিয়ে কাজ করতে করতেই মেয়েটা কখন যেন ওনার মনে জায়গা করে নিয়েছিল। ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসায় রূপ নেয়। অনেক ভেবে উনি এ কথাটা ইলিয়ানাকে জানানোর পর জানা যায় ইলিয়ানা ডিভোর্সি। এক ছেলের মা সে। তার ছেলের নাম ইয়াসির খান। ছেলের বয়স 12 কি 13।
এ কথা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না, কারণ উনি জীবনের সৎ জীবনসঙ্গী চেয়েছিলেন, যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবে। সব পরিস্থিতিতে সে ওনাকে শক্তি সাহস যোগাতে পারবে। কিন্তু সব জেনে ইলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে ফিরিয়ে দেয় ওনাকে। তবুও উনি হাল না ছেড়ে বোঝাতে থাকে ইলিয়ানাকে, এমনকি দেশে ফিরেও সরাসরি নিজের বাবা মাকে জানান। সব জেনে ওনারা অমত করেন, কারণ ওনারা কিছুতেই একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করবেন না। এ নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয়। উনিও অফিসে যাওয়া বন্ধ করে দেন, নিজেকে রুম বন্দি করে ফেলেন। পরে একদিন ভাবেন ইলিয়ানা কাছেই চলে যাবে, আর দেশে ফিরবেন না। কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজে উনি ওনার পাসপোর্ট ভিসা খুঁজে পান না। পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরেও যেতে পারছিলেন না। তবে ইলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো, মাঝে মাঝে একটু একটু কথা হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ও ভিসা স্বেচ্ছায় ফিরিয়ে দেন। নিজের মুখে বলেন ইলিয়ানার কাছে চলে যেতে। এ কথা শুনে উনি এক আকাশ সমান খুশি বুকে নিয়ে ইলিয়ানার কাছে সুইডেনে যান। তবে যে ইলিয়ানাকে লাস্ট বার দেখেছিলেন, সেই ইলিয়ানা যেন কোথায় হারিয়ে গেছে। যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র, যার জীবন আয়ু তখন নিবু নিবু পর্যায়ে। দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক। সেদিন উনি ইলিয়ানার হাত ধরে ছোট বাচ্চাদের মতো হাউ মাউ করে কেঁদেছিল, আর ইলিয়ানা ছল ছল চোখে তাকিয়ে হেসেছিল। কেন সে হেসেছিল কে জানে, তবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখে। সেদিন ইলিয়ানার অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও ইলিয়ানা কখনো ভিডিও কলে কথা বলতো না। উনি জোর করলে বলতো দেখতে নাকি কষ্ট বাড়বে, বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। এ কথা শুনে উনিও কিছুই বলতেন না, শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনতেন। এলেনও ঠিকই, তবে স্বপ্নগুলো তখন মলিন। তবে যাওয়ার পর উনি ইলিয়ানার সঙ্গেই থাকতেন, কারণ ইলিয়ানা চেয়েছিল ওনার শেষ মুহূর্তে যেন উনিই পাশে থাকেন। কিন্তু এটা ইয়াসির পছন্দ করতো না। সে ওনাকে দেখতেই পারতো না। দেখতে না পারার কারণ ইলিয়ানার মা কেন জানি ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাতো। সেসব শুনে ইয়াসিরও প্রচন্ড রেগে থাকতো। সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাত করত। তবুও উনি কিছু মনে করতেন না, বরং তাকে আদর করে কাছে ডাকতেন। এভাবে দিন যেতে যেতে ইলিয়ানার অবস্থা খারাপ হয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তাররা হাড় ছেড়ে দিলেন। মারা যাওয়ার আগের দিন রাতে ইলিয়ানা হঠাৎ আবদার করলো ওনাকে বিয়ে করার জন্য। উনিও রাজি হয়ে গেলেন। রুগ্ন প্রেয়সীর কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের। সেদিন ইলিয়ানা ইয়াসিরকে কাছে ডেকে খুব করে বোঝালো, আজ থেকে শারাফাত তোমার বাবা, মাই সান, আমার জান বাচ্চা। আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে, বুকে আগলে রাখবে। তুমি বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করবে। নিজে কষ্ট পেলেও তা বুঝতে দেবে না। বাবার সুখের সংসারে কাটা হবে না। এ কথা বলার পর সেদিন ইয়াসির বলেছিল, ওনাকে আমি বাবা মানি না মম, বাবারা হয় সেলফিশ। আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে, সমাজের চোখে তোমাকে ডিভোর্সি বানিয়েছে। হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই, কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে। উনিও একদিন আমাকে হার্ট করবে। আমি ততদিন ওনাকে বাবা ডাকবো না। সেদিন আমার কথা মিলে যাবে, আমি সত্যি সত্যি হার্ট হব। সেদিন ওনাকে বাবা বলে ডাকবো। তুমি থাকো বা না থাকো, ওই মানুষটার কথা মিলিয়ে নিতে বলো। ছেলের কথা শুনে রুগ্ন ইলিয়ানা সেদিন শারাফাতের হাত ধরে অসহায় সুরে কেঁদেছিল। ইয়াসিরকে দেখে রাখার জন্য কত অনুরোধ করেছিল। বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল। এরপর সপ্তাহখানেক পর উনি মারা যান। ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়ানা। ইয়াসির প্রাণহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা। এরপর ইলিয়ানা মারা যাওয়ার পর শারাফাত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চেয়েছিল। নিজের ছেলের কাছে নিজের দেশের শিক্ষায় বড় করতে চেয়েছিলেন, কিন্তু ইলিয়ানার মা আসতে দেননি। কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি, বরং তিনি ইয়াসিরকে উস্কে দিয়েছিল যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। মায়ের সাথে সম্পর্ক ছিল মানে সম্পর্কও শেষ। এরপর বাধ্য হয়েই উনি একাই দেশে ফিরে আসেন, কিন্তু ইয়াসির বোঝালো যেন যোগাযোগ রাখে, কিন্তু সে তা করেনি।
ইচ্ছা করে যোগাযোগ বন্ধ করে দেয়। ইলিয়ানার মা ইয়াসিরকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে সারাফাত হন্য হয়ে খুঁজে কোনোভাবেই তাদের হদিস পান না। যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারে না। এভাবে হঠাৎ ইয়াসির ইচ্ছে করে হারিয়ে যায় ওনার কাছে থেকে। এদিকে যখন ছেলের অবস্থা দেখে সারাফাত চৌধুরীর বাবা মা পাত্রী খুঁজতে শুরু করেন। পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন। কিন্তু সারাফাত চৌধুরী মেয়ে দেখতে গেলে বলে দিতেন উনি বিবাহিত, ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছে। এ কথা শুনে বিয়ে ভেঙে যেত। এ কথা রটেও গিয়েছিল যে সারাফাত চৌধুরী বিধুর, কিন্তু কে সেই বউ ছিল কেউ জানতে পারেনি। বিধায় সারাফাত চৌধুরীর বাবা একটু চালাকি করে রটিয়েছিলেন ছেলে বিয়ে করতে চায় না, তাই মিথ্যা বলে। বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপর বছর খানিক পর সিতারার সঙ্গে বিয়ে হয়। সিতারাকেও উনি নিজেই পছন্দ করে বিয়ে করেন। সেসব দিন অনেক আগে অতীতের নামে দলিল হয়েছে, কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতেও অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। পূর্বের স্মৃতিকথা স্মরণ করে উনি এবার তাকালেন সিতারার দিকে। নিশ্চুপ হয়ে সিতারাও তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরকার ঝড়। তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুপা করে এগিয়ে এলেন। মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গড়ন ইলিয়ানার মুখের সাথে বেশ মিল আছে। উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, তোমার আবদার মেটানো সম্ভব নয় ইয়াসির। যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়িরই পুত্রবধূ হয়েছে। ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম। এখন কি চাও তুমি? সারাফাত চৌধুরীর ছেলের স্বীকৃতি নাকি অন্য কিছু? স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি। সম্পত্তি কি আমার কম আছে? আপনার স্বামীর থেকে জীবনে প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারিনি। উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর। মুখে যতই ছেলে ছেলে করে দরদ দেখাক, দিন শেষে আমি পর। সারা জীবন পরই থাকবো। এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতিয়ে দিয়েছে, প্রাপ্তি তুলে দিয়েছে নিজের ছেলের হাতে। অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যোগাযোগ হলো, আমাকে বলেছিলেন মাফিয়াগিরি। মেয়েবাজি ছাড়ি, তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দেবে। সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার। স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম। আর স্বর্ণ ছিল তো অজুহাত মাত্র, চৌধুরীর আরেক পুত্রকে খেলানোর মাধ্যম। অনেস্টলি বলছি, শুরু থেকেই শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি। নয়তো প্রথমবার কিডন্যাপের সময়ই তাকে শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবল তাবল কথা শুনে সায়ন এবার ফুঁসে উঠল। এসব আবালতামি কথাবার্তা সহ্য হচ্ছে না তার। সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল, ও কি বলছে? তুমি ওর বাবা? সারাফাত চৌধুরী অস্বস্তিতেও পড়লেন না, মুখ কাচুমাচিও করলেন না, বরং সকলের সামনে ধীর কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি ওর বাবা। ও হচ্ছে এক বিশেষ মানুষের দেয়া আমানত। শুদ্ধ সায়ন বাঘ হারিয়ে হতবম্ব চোখে তাকিয়ে রইল। এই ঘটনা জানতো না তারা, শুধু জানতো তাদের বাবা কাউকে খুব ভালোবাসতো, সে অসুখে মারা গেছে। কিন্তু না, তাদের বাবারও অতীত ছিল। সে ঘরে সন্তান, তবে ইয়াসির খান। শুধু নির্বাক থাকলেও কেন জানি সায়ন সেটা মানতেই পারল না। সে চেঁচিয়ে উঠে বলল, মস্করা মারো আমাদের সাথে? এত বছর পর আরেকটা ছেলে উদয় হলো কোথা থেকে? মানে বুড়ো বয়সে ভীমরতি? আর করলেই আমরা মানবো কেন? কে না কে, তাকে নাকি? সায়ন ওর কথা শেষ করার আগে সিতারা ছেলের গালে আচমকা থাপ্পড় বসিয়ে দিলেন। আরেক দফা চমকে উঠল সবাই, কারণ চৌধুরী নিবাসে কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না। সিমিন মাঝে মাঝে শীতলকে মারলেও সিতারা কখনো এমন করে না। আজ উনিই মারলো দেখে সিরাত এগিয়ে এসে সিতারাকে সরাতে গেল, কিন্তু সিতারা নড়ল না, বরং আঙুল তুলে সায়নকে কড়া কণ্ঠে জবাব দিল, খবরদার, ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না, শুনতে পেলি? ভুললেও আঙুল তুলবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নিল। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে। মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সিতারা বলে সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে সেও পাল্টা আঘাত করতে দুবার ভাবত না। তখন শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন চলল সিতারার দিকে, আমরা কি উচ্চ কণ্ঠে কথা বলবো না, আঙুল তুলবো না, প্রশ্ন করবো না? তাহলে যেটা হচ্ছে হতে দেব?
কিন্তু সেটা মানা আমাদের পক্ষে সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে? যাকে গর্ব করে ছেলে পরিচয় দেওয়া হচ্ছে, এতদিন কেন দিলে না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সৌকল ছেলে বা কেন এতদিন আমাদের চোখের ঘুম হারাম করেছে, কুকুরের মতো দৌড় করিয়েছে তার পেছনে? কেন বারবার আমার পরিবার ভাঙার চেষ্টা করেছে? এসব প্রশ্নের উত্তর কে দেবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে শাওনকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না, তা তুমিও জানো আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠেছে সেখানে থামার প্রশ্ন আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কিনা। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এই হিসেব বাড়িতে গিয়ে করো। রঙের আলাপ করতে কাউকে ডাকিনি আমি। এটা একটা পেশেন্টের কেবিন, পুরনো হিসেব কষাকষির আদালত নয়। শুদ্ধ কথাগুলো বলল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। শারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা? এখনো কি বলবে নাকি তুমি শুধু আমাদের বাবা আর কারো বাবা না? আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে তাদের কাছে এমন অভিমান কি মানায়? তবে পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগেই ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো কেবিনে ঝড় বয়ে যাচ্ছে আর বাবুই পাখিটা ঘুমোচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুমটাই যেন আগে। নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমোতে পারে? ঘুম ধরা দেয়। কিছুক্ষণ আগেই শুদ্ধ নামে কবুল পড়ে তাকে অর্ধমৃত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাজিটা। মনে মনে একথা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুঁতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধর রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে সে কথা বাড়ালো না, শীতলের মুখের দিকেই তাকিয়ে রইল। এরপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতে শারাফাত চৌধুরী বললেন, বাড়ি চলো, আমাদের কথা এখনো শেষ হয়নি। রুচি নেই। ইয়াসির কথা শোনো। শরাফত চৌধুরী, আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনো ছিল না, আর যা ছিল আজকে তা পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসবো। এ কথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিচে দুটো কথা বললেও কেউ হাবিজাবি বললে মানতে পারে না সে। আজও পারল না, তাই থমথমে সুরে বলল, লাস্ট বার বলছি, মুখ সামলে কথা বল। বলবো না। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবল তাবল কথা শুনলো, এবার আর ধৈর্য রাখতে পারল না সায়ন। তেড়ে ফুরে ছুটে গিয়ে মারতে ঘুষি তুলল, গালিও দিয়ে বসলো অভ্যাসবশত। ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো। সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলা ঠিকঠাক করে দুই কাঁধ চাপড়ে বলল, খানরা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ দিয়ে ঘোরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া একাই বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারবো। আর তুই এত লাফালাফি করিস না, তোকে সব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবি। প্রয়োজনে তাই দেব। এইটুকু বলে সে থামলো। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ, আর আবার সব কিছু থেকেও আমি শূন্য। আসি তাহলে। এ কথা বলে যেতে গেলে সায়ন তাকে বাধা দিতে গিয়ে বুকের কাস্টার কলার খাপড়ে ধরল। অগ্নিমূর্তি হয়ে আগুন ঝরা কণ্ঠে বলল, কি বললি? ছেড়ে গাস। সহ্য করতে পারবি না? আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া। আমার মতো তুই সহ্য করতে পারবি না। সবচেয়ে বেশি লাফাস না, বেশি লাফালে এর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আছিস, চুপচাপ তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরতে যাচ্ছে দেখে সাফওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে দুদিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ালেন। ওদের চুপ করতে বললেন, কিন্তু সায়ন থামলে তো। সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়ালো। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কে আগাছা? তুই। গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পিনিক পাস কোথা থেকে? এ কথা শুনে ইয়াসির না চাইতেও হেসে ফেলল। হাসির রোগে ধরলো নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার, তাই হাসতে হাসতে বলল, শাহরিয়ার চৌধুরী, তুমিও আমার মতোই পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের এক ফোঁটা রক্ত নেই, তাই তোমারও বাড়তি চোপা সাজে না। এই একটা কথায় কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল।
সিতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন, তবে কিছুই বলার সাহস হলো না। নিরুপায় হয়ে ধুকরে কেঁদে উঠলেন। অশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন। চোখের দিকে তাকানোর সাহস হলো না। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিচের বুকে আগুন জ্বলছে দেখে বাকিদের বুকেও লাভা ঢেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে তখন সব সত্যই বেরিয়ে আসুক। বারে আঘাত পাওয়া চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? সরি, বারে বারে আঘাত পাওয়ার চাইতে একেবারে আঘাত পাওয়া ভালো নয় কি? ইয়াসির কথাটা বলে ধীরে ধীরে প্রস্থান করলো। শরীর জ্বরে পুড়ে যাচ্ছে, পায়ের ব্যথার সাথে মনের ব্যথাও যেন আন্দোলন করতে শুরু করেছে। তাছাড়া এখানে থাকার মেয়াদ ফুরিয়েছে সম্পর্কের দোহাই দেওয়ার কারণ বারণ। এমনিতেও পাওয়া না পাওয়ার হিসাবে বরাবরই তার প্রাপ্তি শূন্যের খাতায়। আজও তাই। বলা বাহুল্য, কেউ যখন একের পর এক প্রাপ্তি পায় তখন শেষবারেও প্রাপ্তির আশায় রাখে, কিন্তু তার ক্ষেত্রে এবার উল্টোটা কিছু ঘটলো। কেননা জন্মের পর থেকে তার জীবনে বিয়োগের উপস্থিতি একটু বেশি বলা চলে। এই যেমন প্রথমে জন্মদাতা পিতাকে হারালো, মাও ডিভোর্স হলো। প্রতিনিয়ত নেইবারদের কটু কথার আঘাত, ফ্রেন্ডদের কথার খোঁচা। মাকেও তো কাজের জন্য কাছে পাওয়া হতো না। উনি বিজনেস উইমেন, কাজই ওনার সব। ওনাকে দোষ দিয়েও লাভ নেই, কারণ ওনার কারণেই তাদের জীবন ভালোভাবে চলতো। ভালো খাওয়া পড়া সবই হতো। এরপর নতুন বাবার আগমন ঘটলো। দিনের পর দিন মায়ের সঙ্গে ওনাকে দেখে মন বিষিয়ে উঠত। যত ভাবত তত যেন ক্ষিপ্ত হয়ে উঠত, ওনার প্রতি অসহ্য লাগতো। এক পর্যায়ে ওনার উপস্থিতি অসহ্যের মাত্রা ছাড়ালো। ইচ্ছে করে বল ছুঁড়ে আঘাতও করেছিল বহুবার। তবুও মানুষটা কিছুই বলতেন না, মাথায় হাত বুলিয়ে হাসতেন, শান্ত হতে বলতেন, হাবিজাবি বোঝাতে চাইতেন। মায়ের কথা ভেবে ওনাকে বাবা নয় বরং ফ্রেন্ড হিসাবে গ্রহণ করতে বলতেন। আর এটা ওর কাছে ছিল আরো বিরক্তিকর ব্যাপার স্যাপার। এমনও হয়েছে কথায় কথায় আঘাত করার পরও বারবার সখ্যতা গড়তে চেয়েছেন, সেই বরং এড়িয়ে গেছে, কারণ তার কাছে সখ্যতা মানে পিছুটান। এসব পিছুটানের মায়া রাখতে চাইলে সায়নের আগে ওর ঠাঁই হতো চৌধুরী নিবাসে। শরাফত চৌধুরীর বড় পুত্র হিসেবে বড় হতো। চৌধুরীদের রক্ত না হয়েও বড় হতো তাদের শিক্ষায়। আপন রক্তে দেওয়া শেষ পদবিও বদলে যেত এক নিমিষে। ইয়াসির খান থেকে হয়ে যেত ইয়াসির চৌধুরী। চৌধুরীদের নাম আবার স দিয়ে হয়, হয়তো তার নামটাও স দিয়ে রাখা হতো। ইয়াসিরের নাম মুছে যেত জীবন থেকে, অথচ তার মা ইয়াসির নাম শখ করে নাকি রেখেছিল। ইয়াসির নামের অর্থ সৌভাগ্যবান। ইলিয়ানা চেয়েছিল ওনার একমাত্র ছেলে সৌভাগ্যবান পুরুষ হোক, ভালোবাসায় ভালো থাকুক, কিন্তু দুর্ভাগ্যবশত ওর জীবনের ধারা নামের ধারে কাছেও যায়নি, বরং সর্বদা উল্টোটাই ঘটেছে। এ নিয়ে ভাবতে গেলেও তার ভীষণ হাসি পায়। এবং হাজার কথার এক কথা, শুরু থেকে শরাফত চৌধুরীকে সে বাবা হিসেবে মানতে পারত না। তার মা মারা যাওয়ার আগে তাকে শরাফত চৌধুরীর কাছে আমানত হিসাবে রাখা তাকে আরো বেশি কষ্টকর ছিল, কারণ সে পুরুষ তার মাকে বিয়ে করলো কিন্তু সংসার করতেই পারল না। তার কাছে তাকে আমানত হিসাবে রাখতে চাওয়াটা কি ঠিক ছিল? আর শরাফত চৌধুরী মুমূর্ষ সহধর্মিণীর কথা রাখতে হয়তো রাজি হয়েছিল, কিন্তু কারো দয়ায় বাঁচতে চায়নি। সে নিজেই মূলত লুকিয়ে বেড়াতো, সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তবুও কিভাবে যেন শরাফত চৌধুরী ঠিকই তাকে খুঁজে বের করত। কাজের নামে বাইরের দেশে গিয়ে তার সঙ্গে দেখা করতে যেত, কিন্তু সে দেখা করত না। তবুও ভদ্রলোক হাল ছাড়তেন না। আর ওনার এ কাজে তার রাগের মাত্রা আরো বাড়ত। ইচ্ছে করত মানুষটাকে মেরে ফেলে ঝামেলা মুক্ত করতে। পরে এমনভাবে গা ঢাকা দিল যে বছরের পর বছর শরাফত চৌধুরী কোনো খোঁজই পেল না। ততদিনে স্বেচ্ছায় মাফিয়া জগতে পা দিয়েছে। প্রাণের মায়া কোনো কালেই ছিল না তার। আর গ্রানি মারা যাওয়ার পর পিছু টান ছিল না, ইচ্ছে মতো লাইফ লিড করত। সেই ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়েই আজ মাফিয়া কিং নামে পরিচিত। আগে কেউ মাফিয়া কিং বললে গর্ব হতো, ভীষণ খুশি লাগতো। সেই খুশিতে সহিংসতা আরো বাড়াতো, পাপের রাজ্যে সুখ পেত। তবে আজ কেন জানি এই নামের ওজন অনেক বেশি ভার লাগছে।
চৌধুরীদের মতো ভালো মানুষদের আশেপাশে ছিল বলে এই পরিবর্তন নাকি? এজন্য সে ভালো মানুষদের দেখতে পারে না। এরা নিজেদের ভালো গুণের আলো অন্যদের মাঝে ছড়াতে চায়। এটা করা কি উচিত? মোটেও না। কারণ সবাই ভালো হলে পাপই কমে যাবে, আর পাপ কমে বেঁচে থাকাটাও পানসে হবে। ইয়াসির মুখ কুঁচকে নানান কথা ভাবতে ভাবতে হসপিটাল থেকে বের হতেই দেখে তার গাড়িটা সেই সকালে রেখে যাওয়া জায়গাতেই আছে। তবে গাড়ির দরজা খুলে বুরাক বসে আছে। তাকে দেখা মাত্রই এক প্রকার ছুটে এলো বুরাক। অস্থির কণ্ঠে কি সব বলল। ইয়াসিরের আপাদমস্তক দেখে মলিন মুখে তাকিয়ে রইল ইয়াসিরের দিকে। শীতলকে গুলি করেছিল বিধায় তার মুখ বরাবর এক ঘুষি মেরেছিল ইয়াসির। এজন্য তার ঠোঁট কেটে ফুলে এখনো লাল হয়ে আছে। ইয়াসির তাকে দেখে বলল, আমি মেরেছি বলে কি আমাকে মেডিসিন লাগিয়ে দিতে হবে? ইয়াসির কথা বাড়ালো না। গাড়িতে বসে ইশারা করা মাত্রই ড্রাইভার গাড়ি স্টার্ট করলো। বুরাক মুখ কাচুমাচু করে পানির বোতল এগিয়ে দিলে সে নিল। থেমে থেমে পানি পান করলো। পানি খাওয়ার একটু পর তার চোখ জোড়া আপনা আপনি ভার হয়ে আসতে লাগলো। কষ্ট করে ও চোখ টেনে খুলে রাখতে পারছে না। অজ্ঞতা সিটে হেলান দিয়ে চোখ বুঝতেই গলার কাছে সূচ ফোটানোর মতো ব্যথা অনুভব করলো। এরপরে কর্ণকুহুরে কেউ যেন ফিসফিসিয়ে বলল। এদিকে ইয়াসিরের কথা শুনে সায়ন শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সিতারার দিকে। মায়ের কান্নায় আজ বলে দিচ্ছে অনেক কিছু। তার বুকের ভেতর জ্বলছে ভীষণ। কষ্টটা হুল ফোটানোর মতো ফুটছে বুক পাজরে। তবুও সে কথা বাড়ালো না। তাছাড়া শীতলের অবস্থার কথাও ভাবা উচিত। বেচারা শুদ্ধ না পারছে কিছু বলতে, না পারছে আপাতত টপিক চেঞ্জ করতে। সে শুধু বারবার শীতলের ঘুমন্ত মুখের দিকে তাকাচ্ছে। পাজি শীতলটা মেডিসিনের প্রভাবে এ পরিস্থিতিতেও বেঘোরে ঘুমোচ্ছে। সে শুদ্ধকে জেদ করে বিয়ে করার পরপরই যেন তার পৃথিবী সুখে ভর হয়ে গেছে। আর কিছু লাগবে না তার। সে সুখী। আর সেই সুখ নৃত্য করতে করতে তার চোখে ঘুম হয়ে ধরা দিয়েছে। মেয়েটা অনেক ধকল সহ্য করেছে, এখন ঘুমাচ্ছে, ঘুমাক। হিসাবের খাতাটা পরেও খোলা যাবে। এই কথা ভেবে সে কান্নারত মায়ের দিকে তাকিয়ে শুধু মলিন হাসল। সিতারা ছেলের হাতে পাগলের মতো চুমু খেলো, তবে মুখে কিছু বলতে পারল না। সায়নও আগ বাড়িয়ে জিজ্ঞাসা না করে পা বাড়াতে যাবে, তখনই গুরু গম্ভীর কণ্ঠস্বর কর্ণকুহুরে এসে পৌঁছালো। থমকে দাঁড়িয়ে গেল সেও। সারাফাত চৌধুরী তখন গম্ভীর কণ্ঠে বললেন, ছোট্ট বাচ্চা যখন ছিল একটু একটু করে বড় করেছি, এ বুকে আগলে রেখেছি, আঙুল ধরে হাঁটতে শিখিয়েছে। যখন যা প্রয়োজন নিজে সেটা এনে দিয়েছি। ভুল করলে যেমন শাসন করেছি, তেমন ভালোবাসতেও কমতি রাখিনি। দুই কানে যখন শুনেছি কাউকে পছন্দ করে, তখন বাবা হয়ে ছেলের বিয়ে দেওয়ার দায়িত্ব আমি পালন করব। এখন কে কার থেকে কি শুনে আমাকে বাবা ভাবলো কি ভাবলো না তা দেখার সময় নেই। এতদিন কাউকে আমার ছেলে বলে পরিচয় দিয়েছি, মরার আগ অবধি সেই পরিচয় বহন করতে হবে তাকে। এটাই আমার আদেশ। আর কেউ যদি আমার শাসনকে অবহেলা ভেবে থাকে, তাহলে বলবো ভুল সে। আমি সারাফাত চৌধুরী জেনে বুঝে কখনো অন্যায় করিনি, কারো হক মারিনি। আমি আমার ছেলেদেরও আমার শিক্ষাই দিয়েছি, আমার নীতিতে তাদের বড় করেছি। সিতারা, তাকে বলে দাও রং ঢং না করে যেন সোজা বাড়িতে যায়, আমাদের সাথেই যেন যায়। এইটুকু বলে তিনি থামলেন। তারপর শুদ্ধর দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে পুনরায় বললেন, শীতল সুস্থ হলেই দুই জোড়ার বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবো। এর মধ্যে কেউ যদি ভেবেও থাকে বাড়ি ছাড়বে, পরিবার ছাড়বে, এতিমের রোল প্লে করে রাস্তায় রাস্তায় ঘুরবে, তাহলে সে যেন আমার বুকের ওপর পাড়া দিয়ে যায়। আমিও দেখি তার কত বড় স্পর্ধা। এই কথা বলে সারাফাত চৌধুরী চলে গেল। সায়ন তখন সিতারা চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে কম্পিত কণ্ঠে বলল, শুনলে তোমার স্বামীর কথা? শুনলে? ওনার বুকে পাড়া দিয়ে চলে যেতে বলল, অথচ উনি খুব ভালো করে জানে যেতে পারবো না। নিজেই বাড়ি থেকে বের করে দিল, আবার নিজেই ডাকছে। যাব না আমি? আমার কি কোনো আত্মসম্মান বোধ নেই নাকি? এ কথা বলতে দেরি, কিন্তু দরজার কাছ থেকে সারাফাত চৌধুরীর বলতে দেরি হলো না। কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা ছেলে তারও হোক। কেউ বাবা হোক, ওর মতোই লাফাঙ্গা ছেলে তারও হোক।
তখন বাবার আসরে দাঁড়ালে বুঝবে বাবাদের যন্ত্রণা। দেরি হচ্ছে, এবার আসা হোক। বাকিরা তাদের কথা শুনে চোখভর্তি জল নিয়েও হাসছে। এ ঘটনা নতুন নয়। তারা বাপ ছেলে এভাবেই ঝগড়া করে, তাদের ঝগড়ার ধরন এমন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, সবাই ভেবেছিল সায়ন হয়তো ভেঙে পড়বে, খুব কষ্ট পেয়ে পাগলের মতো আচরণ করবে, কিন্তু সেসবের কিছুই হলো না। বরং শরাফত চৌধুরীর সাথে তালে তাল মিলিয়ে ধরা গলায় বলল,